বধূর সাজে ১৩ বছরের ছোট্ট বালিকাটির মাথায় বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। ভয়ে সে নড়াচড়া করার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর বরের বেশে সানভি রুমে প্রবেশ করল। সে রুমের দরজা লক করতে দেখল মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। সে ধীর পায়ে বিছানার এক কোণায় গিয়ে বসে মেয়েটিকে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে, জি নীলা। সানভি বুঝতে পারল নীলা ওকে প্রচণ্ড ভয় পাচ্ছে। তাই সে নীলার ভয় দূর করার জন্য মাথায় এত বড় একটা ঘোমটা টেনে রেখেছে। কেন? লজ্জায়? নীলা আগের মতোই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি না। তাহলে এমন জড়োসড়ো হয়ে মাথায় বড় একটা ঘোমটা টেনে বসে আছেন কেন? নর্মাল ড্রেস পরে নাও। নীলা তবু আগের মতোই বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে রইল। নীলার আচরণে এবার সানভীর কিছুটা হাসি পেল, কিন্তু সে হাসি চেপে রেখে বলল, ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না। তুমি নির্দ্বিধায় ড্রেস চেঞ্জ করে এসো, ঘুমোতে পারো। সানভীর কথায় যেন নীলা প্রাণ ফিরে পেল। সে গুটিসুটি পায়ে ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করতে, আর সানভি পাগড়িটা খুলে রেখে বিছানার এক পাশে শুয়ে পড়ল। নীলার মা বহুদিন ধরে সানভীদের বাসায় কাজ করতেন। উনি খুব সৎ আর কর্মঠ মহিলা ছিলেন। এই জন্য সানভীর মা সাহানা বেগম ওনাকে অনেক ভালোবাসতেন। নীলা মাঝে মাঝেই ওর মায়ের সাথে এসে এটা ওটা কাজ করত। খুব অল্প বয়স থেকে নীলা প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে পারত, যেটা সানভীর মাকে সবসময় মুগ্ধ করত। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই আজ সকালে খবর আসলো নীলার মা ব্রেন স্ট্রোকে মারা গেছেন। সাহানা বেগম তার পরিবারকে সকলকে নিয়ে নীলার মায়ের দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন। শেষে চোখে পড়ল নীলার ওপরে, এই পৃথিবীতে নীলার আপনজন বলতে ওর মা ছাড়া আর কেউ নেই। সাহানা বেগম অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন তার একমাত্র সন্তান সানভীর সাথে নীলাকে বিয়ে করিয়ে দেবেন। তারপর নিজের পুত্রবধূ করে সারা জীবন নিজের কাছেই রাখবেন। যেই ভাবা সেই কাজ। সানভি প্রথমে অনেক আপত্তি করলেও পরে মায়ের মন রাখতে রাজি না হয়ে আর পারলেন না, কারণ কাজের মহিলার মেয়েকে বিয়ে করাটা সে খুব সহজে মেনে নিতে পারছিল না। যদিও তার কোথাও কোনো মেয়ের সাথে রিলেশন নেই, তবুও। নীলা 3 পিস পরে ওয়াশরুমে থেকে বের হয়ে আসলো। সানভি একবারও নীলার দিকে তাকালো না পর্যন্ত, এমনকি কোনো কথাও বলল না। আর তাতেই নীলা বেশি কমফোর্টেবল ফিল করলো। সে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাদের মধ্যে আর কোনো কথা হলো না। কিছুক্ষণ পর দুজনেই দুজনকে মুখ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নীলার ডাকে সানভীর ঘুম ভাঙল। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল নীলা ওর সামনে দাঁড়িয়ে আছে। চোখ ডলাতে ডলাতে সানভি বিছানা থেকে উঠে পড়ল। সে এই প্রথম নীলাকে খুব কাছ থেকে দেখল। নীলার মাথায় ঘাড় পর্যন্ত ছোট ছোট চুল, উজ্জ্বল শ্যামলা গায়ের বরণ, মুখ ভর্তি ছোট ছোট গোঁফ, শরীরটা ভীষণ শুকনো, চোখগুলো বসে গেছে। চেহারায় সৌন্দর্য বলতে কিছুই নেই। সানভীর বিরক্তি যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। শুধু মায়ের মন রাখতে নীলার সাথে কেন উল্টোপাল্টা আচরণ করতে পারছে না, কিন্তু সবসময় নীলার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। নীলাকে কোনো দিক থেকেই সানভীর সাথে মানায় না। সানভি বিশাল বাবা মার একমাত্র সন্তান। যেমন ট্যালেন্টেড স্টুডেন্ট, তেমনি সুন্দর দেখতে। 6 ফিট লম্বা, কাঁচা স্বর্ণের মতো গায়ের বরণ, ছিপছিপে শরীর, চোখ দুটো ভাসা ভাসা, ভরাট ঠোঁট, ধনুকের মতো জোড়া ভ্রু আর তীক্ষ্ণ নাকে তার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে।
সানভি ভীষণ ম্যাচিওর একটা ছেলে। সে নীলার সাথে খুব নর্মালভাবে মিশতে লাগলো, যাতে ফ্যামিলির কেউ ওর আচরণ দেখে বুঝতে না পারে যে নীলাকে তার পছন্দ নয়। কিন্তু নীলার বয়স অল্প হলেও সে ঠিকই আঁচ করতে পারল সানভি ওকে পছন্দ করে না। তবে নীলার তাতে কিছু যায় আসে না, কারণ সে দুবেলা দুমুঠো খেতে পড়তে পারলেই মহা খুশি। তাছাড়া সানভির মাও তাকে অনেক ভালোবাসে, এটাই তার কাছে অনেক। এর চেয়ে আর বেশি কিছু সে চায় না, আশাও করে না। এইভাবে কয়েকদিন কেটে গেল। সানভি মাস্টার্স কমপ্লিট করার জন্য লন্ডনে চলে গেল। 3 বছর কেটে যাওয়ার পরও যখন সানভি দেশে ফিরতে যাচ্ছিল না, তখন ফ্যামিলির সবাই বুঝতে পারল ওর সমস্যাটা কোথায়। তার ওপরে আবার লন্ডন যাওয়ার পর থেকে সানভি কখনো নীলার সাথে কথা বলেনি। নীলা এই 3 বছরে অনেক কিছু বুঝতে শিখেছে, অনেকটা বড় হয়ে গেছে। সে আর আগের মতো নেই, অনেক সুন্দরীও হয়ে গেছে। কোমর অবধি ছড়ানো সোনালি চুল, দুধে আলতা গায়ের বরণ, ঘন কালো ভ্রু, হরিণীর মতো টানা টানা 2 চোখে টলমলে চাহনি, দীর্ঘাকৃতির হালকা পাতলা শরীর, যেন সদ্য ফুটে ফুলের মতো নগ্ন রূপসী, ছুঁয়ে দিলেই মুড়ে যাবে। নীলা যখন বুঝতে পারল সানভি ওর জন্যই বাসাতে আসছে না, তখন সে বাধ্য হয়ে সানভিকে ডিভোর্স দিতে চাইল। কিন্তু সানভির মা সাহানা বেগম কিছুতেই সেটা মেনে নিতে চাইলেন না। তিনি নীলাকে ওনার মায়ের বাসায় রেখে আসলেন। ওনার মা অনেক বয়স্ক মহিলা, তাকে দেখাশোনা করার জন্য একটা মেয়ে রাখা ছিল। তিনি সেই মেয়েকে বাদ দিয়ে নীলাকে তার মায়ের দেখাশোনা করার জন্য রাখলেন, যাতে একই সাথে 2 কাজ হয়ে যায়। নীলার বাসা থেকে চলে যাওয়ার কথা শুনে কয়েকদিন পরেই সানভি দেশে ফিরে আসলো। এসেই সে নীলাকে ডিভোর্স দেওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগলো, আর অবশেষে পেয়েও গেল। সে ওর মাকে জানালো যদি ওনারা নীলাকে ডিভোর্স দিতে না দেয়, তাহলে সে লন্ডনে গিয়ে আর কখনো দেশে ফিরবে না। শেষে অনেক ভেবেচিন্তে সাহানা বেগম তার ছেলেকে বললেন, নীলাকে ডিভোর্স দেওয়ার দরকার নেই, সে কখনো তোর সামনে এমনকি এই বাসাতে আসবে না, চলবে। সানভি তবুও ডিভোর্সের বিষয়টার জন্য সে খুব মুখ ভার করে বসে রইল। সাহানা বেগম সেটা বুঝতে পেরে বললেন, তুই যদি দ্বিতীয় বিয়ে করতে চাস তাহলে করতে পারিস, এতে নীলার কোনো আপত্তি নেই। তবে সে বেচারি অনাথ মেয়ে, ডিভোর্সের কথা শুনে যদি কোনো অঘটন ঘটায় সেই ভার কে নেবে? সানভি তবু চুপ করে রইল। সাহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে কখনো তোর কাছে স্বামীর অধিকার চাইতে আসবে না। অমন মেয়ে সে নয়, এতটুকু আস্থা রাখতে পারিস। তার মায়ের কথাতে সায় দিল না। এতে সাহানা বেগম মনে মনে অনেক কষ্ট পেলেন, তবে সেটা সানভিকে বুঝতে দিলেন না, কারণ তিনি নীলাকে সারা জীবনের জন্য পুত্রবধূ করে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। কিন্তু ছেলের অটল সিদ্ধান্তে তিনি হার মেনে গেলেন। কয়েকদিন পরেই নীলার কাছে এক দুঃসংবাদ আসলো। সানভি ওকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। সে প্রথমে কিছুটা কষ্ট পেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল। সানভির দেয়া অবহেলা সহ্য করতে করতে সে অনেক বড় বড় কষ্ট হজম করতে শিখে গেছে। নীলার ডিভোর্স পেপারটা হাতে নিয়ে সানভিদের বাসায় রওনা দিল, কারণ সে আজ সানভিকে অনেক কিছু বলতে চায়, যেগুলো সে 3টা বছর ধরে মনের মধ্যে জমা করে রেখেছে। সানভি বাইকটা স্টার্ট করে লুকিং গ্লাসে তাকাতেই দেখল এক পরমা সুন্দরী
মেয়ে মাথা নিচু করে তাদের বাসায় প্রবেশ করছে। পরনে তার হালকা আসমানি রঙের একটা শাড়ি, মাথায় আঁচল তুলে দেয়া, হাতে একটা সাদা কাগজ। মেয়েটিকে যতক্ষণ পর্যন্ত লুকিং গ্লাসে দেখা যায় সানভি ততক্ষণ পর্যন্তই তাকিয়ে দেখল। তবে মেয়েটিকে সে এত নিখুঁতভাবে দেখছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না, কারণ সে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটি যখন একদম সানভির পাশ দিয়ে হেঁটে যেতে লাগলো তখন সানভি ইচ্ছা করেই জোরে একটা হর্ন দিল, আর অমনি মেয়েটির হাত থেকে কাগজটি পড়ে গেল। সে যখনই নিচু হয়ে কাগজটি উঠাতে গেল তখন তার মাথা থেকে আঁচল পড়ে গেল, আর সানভির চোখ ভরে তাকে দেখে নিল। সে এমন অপরূপা সুন্দরী মেয়েকে আগে কখনো দেখেনি। মেয়েটি কাগজ তুলে নিয়ে আবার মাথা নিচু করে সামনের দিকে হেঁটে যেতে লাগলো, কিন্তু কয়েক পা এগোতেই সে হাঁটতে হাঁটতে পেছনে ঘুরে সানভির দিকে তাকালো। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক তাকিয়েই আবার মুখ ঘুরিয়ে নিল। মেয়েটির অমন তীক্ষ্ণ চাউনিতেও সানভির নেশা ধরে গেল। সে পুরোই ক্রাশ খেয়ে গেল। সানভির ইচ্ছে করছিল কোর্টে না গিয়ে মেয়েটির পিছু পিছু বাসায় প্রবেশ করতে, কিন্তু তাতে মেয়েটির কাছে তার ওয়েট কমে যাবে ভেবে সোজা কোর্টের অভিমুখে রওনা দিল। শাহানা বেগম তখন ডাইনিং রুমের সোফায় বসে পেপার পড়ছিলেন। এমন সময় নীলাকে দেখে উনি যেন আকাশ থেকে পড়লেন। নীলা ওনার অবস্থা কিছুটা আঁচ করতে পেরে বলল, ভয় পেও না বড়মা, আজ আমি কোনো আবদার নিয়ে আসিনি, শুধু ওনার সাথে কিছু কথা বলতে এসেছি। শাহানা বেগম নীলার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। কয়েক সেকেন্ড পর আমতা আমতা করে বললেন, আমি খুব করে চেয়েছিলাম মা, সারা জীবন তোকে নিজের কাছে আগলে রাখতে, কিন্তু সে তো খাঁটি সোনা চিনতে জানল না। নীলার কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। শাহানা বেগম সানভিকে ফোন দিয়ে বাসায় আসতে বললেন। মায়ের ফোন পেয়েই সাথে সাথে সে বাসায় রওনা দিল, যদি বাসায় গিয়ে ওই মেয়েটিকে আবার দেখতে পায় সেই আশায়। কিছুক্ষণ পর সানভি বাসায় আসলো এবং তার মনোবাসনাও পূর্ণ হলো। সে মেয়েটিকে সোফায় বসে থাকা অবস্থায় দেখতে পেল। মেয়েটিকে দেখা মাত্রই কোনোভাবে পটিয়ে পাটিয়ে নেওয়া যায় মনে মনে তার ছক কষতে লাগলো। সানভি, বৌমা তোর সাথে কিছু কথা বলতে এসেছে। শাহানা বেগমের কথায় সানভির চমক ফিরল। সে আশ্চর্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়ে বলল, বৌমা? সানভির মুখে বৌমা কথা শুনে শাহানা বেগম ভাবলেন হয়তো বৌমা বলাতে সে রাগ করেছে, তাই তিনি বিষয়টা সহজ করার জন্য বললেন, নীলা তোর সাথে কিছু কথা বলতে এসেছে। সানভির কাছে এতক্ষণে বিষয়টা পরিষ্কার হলো। সে বুঝতে পারল এই মেয়েটাই তার স্ত্রী ছিল, কিন্তু সে অবাক হয়ে গেল এই ভেবে যে সেই দিনের সেই ছোট্ট বালিকাটি আজ এত বড় হয়ে গেছে, এত রূপসী হয়ে গেছে। কতটা অবহেলায় আর অমন চাঁদের মতো সুন্দর মুখখানি কালো মেঘের আবরণে ঢেকে গিয়েছিল। সানভি মনে মনে বেশ অনুতপ্ত হলো। নীলাকে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যেতে দেখে সানভির ভ্রম কেটে গেল। সে নীলার পিছু পিছু ছাদে উঠতে লাগলো। এদিকে নীলার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সে কি বলবে, কোথা থেকে শুরু করবে, মনে মনে সে বেশ আউড়ে নিতে লাগলো। সে ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ালো। সানভিও ধীর পায়ে ওর
পিছু পিছু গিয়ে ওর থেকে সামান্য দূরে গিয়ে দাঁড়ালো। সানভীর ভেতরেও খুব অস্থির বোধ কাজ করছে, কারণ সে প্রতিটা পদে পদে বুঝতে পারছে সে নীলাকে কতটা অবহেলা করেছে। নীলা কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিকভাবে বলতে শুরু করলো, আসলে আমি তো আপনার মতো এত বেশি পড়াশোনা করিনি, তাই বুঝতে পারছি না কোনটা বলা ঠিক হবে আর কোনটা বলা ভুল হবে। তবে আপনি তো অনেক শিক্ষিত মানুষ, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সানভি কোনো কথা বলল না, শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নীলা সানভির দিকে তাকিয়ে বলল, আমি খুব গরিব ঘরের মেয়ে, আর দেখতে অসুন্দর বলে আপনি আমায় স্ত্রী হিসাবে মেনে নিতে পারেননি। তাতে আমার কোনো রাগ নেই, কারণ আপনাকে পাওয়ার মতো যোগ্যতা সত্যিই আমার নেই। কিন্তু আপনি কি চাইলে আমার ওপর একটু সহানুভূতিশীল হতে পারতেন না? আপনাদের বাসায় খেয়ে পড়ে কত কুকুর বেড়াল বড় হচ্ছে, আমি তো সেইভাবেই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকতাম। কখনো ভুল করেও আপনার কাছে স্বামীর অধিকার চাইতে যেতাম না। যে মেয়েটার নিজের বলতে কিছুই নেই, তার কাছে আপনার এত কিসের অহংকার? অহংকার তো তার সামনে করা সাজে, যার কাছে অহংকার করলে পাল্টা তারও অহংকার দেখানোর সামর্থ্য থাকে। শেষ কথাগুলো বলতে গিয়ে নীলার কণ্ঠ আটকে যেতে লাগলো, ঠিক কান্নার পূর্ব মুহূর্তে যেমন সবার কণ্ঠ আটকে যেতে লাগে তেমন। সানভি লজ্জায় কোনো কথা বলতে পারল না, কিন্তু তবু অহংকারের ভরে জর্জরিত হয়ে নীলার কথায় ভুরুজোড়া কুঁচকে রাখল। নীলা এবার সানভির দিকে না তাকিয়েই বলল, অনেক কিছু বলার ছিল, কিন্তু যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে যত কম কথা বলা যায় ততই ভালো। আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে এনেছি। কথাটা বলেই সে কাঁপা কাঁপা হাতে সানভির দিকে কাগজটা এগিয়ে দিল। সানভির মন চাচ্ছিল কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে, নীলাকে চিৎকার করে বলতে যে সে এই ডিভোর্স মানে না, সে যা করেছে তা সব ভুল করেছে। কিন্তু না, সে কিছুই বলতে পারল না, তার অহংকারের জোরে, ইগোর জোরে। কাগজটা নিন। সানভি হাত বাড়িয়ে কাগজটা নেয়ার সময় এক পলক নীলার দিকে তাকালো। সে দেখল নীলার চোখ রক্তবর্ণার ন্যায় লাল হয়ে আছে, চোখ ভর্তি পানি টলমল করছে। নীলা ভাবছিল সানভি হয়তো ওকে দেখে সব কিছু ভুলে যাবে, আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু না, সানভির মুখে অনুতপ্তের ছাপ ফুটে উঠল, মুখ ফুটে তা বের হলো না। সানভি বুঝতে পারছে নীলা ওকে এখনও চায়, কিন্তু সে নিজের ইগো আর অহংকারের জোরে একটা সরি বলার সাহসটুকু পাচ্ছে না। সানভিকে চুপ থাকতে দেখে নীলা নিজে থেকেই আর কোনো কথা না বলে চলে যেতে লাগলো, কিন্তু কয়েক পা ফেলতেই সে থেমে গেল। নীলাকে থেমে যেতে দেখে সানভির বুকে যেন আশার সঞ্চার হলো। সে মনে মনে চাইল নীলা ঘুরে এসে ওকে বলুক সে ডিভোর্স দিতে রাজি না, তারপর সানভি আর কোনো ঝামেলা করবে না, সাথে সাথে ওকে স্ত্রী হিসাবে মেনে নেবে। সানভি মনে মনে এই সব জল্পনা কল্পনা করতেই দেখল নীলা ওর খুব কাছাকাছি এসে দাঁড়াচ্ছে, ওর চোখে পানি টলমল করছে, একটু ছোঁয়া পেলেই যেন শ্রাবণের মেঘধারার মতো ঝরে পড়বে। নীলা মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? কথাটা বলার সাথে সাথেই নীলার চোখ বেয়ে
পানি ঝরতে লাগলো। সানভি একটু এগিয়ে যেতেই নীলা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ভেবেছিলাম আমার চেহারা খারাপ ছিল জন্য আপনি আমায় পছন্দ করেন না, স্ত্রী হিসাবে মানেন না। সেই জন্য আমি কত যত্ন করে নিজেকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। আমি আপনার যোগ্যই না। এইবার সানভীর মুখে ফুটল। সে ধীর গলায় বলল, এইসব নিয়ে কথা বাড়িয়ে আমায় আর ছোট করবেন না প্লিজ। নীলা সানভীর গলা থেকে এক হাত নামিয়ে নিয়ে ওর চোখে চোখ রেখে বলল, আপনি জানেন আপনার জন্য রোজ কতবার ভাবতাম, কতবার, যতবার আমি নিঃশ্বাস নিতাম ঠিক ততবার। কিন্তু আফসোস, এই 3 বছরের মধ্যে আপনার হাতে 1 সেকেন্ডও সময় হয়নি আমার জন্য। কথাটা বলেই সে সানভীকে ছেড়ে দিল। সানভী মনে মনে অবাক হয়ে গেল যে মেয়েটাকে সে দিনের পর দিন ইগনোর করে গেছে, সেই মেয়েই কিনা তাকে দিনের পর দিন একটু একটু করে ভালোবেসে ফেলেছে। নিজেকে সে অনেক ভাগ্যবান মনে করল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। এটাই সানভীর বড় প্রবলেম। আত্ম অহংকারে একদম গাছের মগডালে উঠে বসে থাকবে, মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার জন্য কুঁকড়ে কুঁকড়ে মরবে। অবাস্তবিক কোনো আচরণ করবে না ঠিকই, কিন্তু নিজের জেদ পূরণ করতে গিয়ে অনেক দুঃসাধ্য কাজও সহজসাধ্যে করে ফেলবে। তার এই সব চুপচাপ নীরবতা নীলার কাছে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ালো। সে মুহূর্তের মধ্যেই সানভীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ভয় নেই। আমি যদি গলে পচে মাটির সাথে মিশেও যাই, তবু কখনো আপনার কাছে স্বামীর অধিকার চাইতে আসবো না, কখনো না। ভালো থাকবেন। কথাটা বলেই সে খুব দ্রুত পায়ে চলে যেতে লাগলো। সানভীর উত্তরের অপেক্ষা করার মতো ধৈর্য আজ তার শেষ হয়ে গেছে। নিচে যেতেই শাহানা বেগম নীলার হাতটা খপ করে ধরে বললেন, তুই আমায় কথা দে মা, রাগের মাথায় উল্টোপাল্টা কিছু করবি না। নীলা কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ভেবে বলল, তুমি আমায় নিয়ে একদম চিন্তা করবে না বড় মা। দেখবে একদিন আমি ঠিকই নিজেকে গুছিয়ে নিতে পেরেছি। নীলা আর বিন্দুমাত্র দেরি না করে চলে যেতে লাগলো। সানভী সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল নীলা খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। ওর মাথায় কোনো কিছু কাজ করল। সোজা রুমে গিয়ে সশব্দে দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল। নীলা ট্যাক্সি করে ওর বান্ধবী জেসিকার বাসায় চলে গেল। জেসিকা ওর ছোটোবেলার বান্ধবী। সে অনেক ধনী ঘরের মেয়ে, পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। নীলা ওর কাছে গিয়ে সব খুলে বলল। সব শুনে সে একগাল হেসে বলল, এ আবার কি সমস্যা? আমার সাথেই খাবি দাবি থাকবি, নো প্রবলেম। আর তোকে আমি ফ্যাশন ডিজাইনিং সব কাজ শিখিয়ে দেব। তুই তো হাতের কাজ অনেক এক্সপার্ট, খুব সহজেই সব কিছু আয়ত্ত করতে পারবি। স্যালারিও অনেক বেশি। নীলা কৃতজ্ঞতায় মুখ লাল করে বলল, আমি কখনোই ভাবিনি জেসি তুই আমায় এত ভালোবাসবি। লাভ ইউ। পরে জানি আমায় আবার ভুলে যাস না, তাহলেই হবে। নীলা খুশিতে কান্না করে ফেলল। সে জেসিকাকে জড়িয়ে ধরে বলল, তোর এই উপকার আমি সারা জীবন মনে রাখব। 2 দিন পরের ঘটনা। সানভি অলরেডি নীলার ঠিকানা কালেক্ট করে ফেলেছে। শুধু এতটুকুই নয়, নীলার পেছনে ওর ফ্রেন্ড সিয়ামকে ডিটেকটিভ হিসাবে লাগিয়ে রেখেছে। নীলা কখন কোথায় যায়, কি করে, সব কিছু সিয়ান ফলো করে ওকে বলে দেয়। এই কাজের জন্য অবশ্যই সিয়ানকে সে বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছে। দুপুরে গোসল সেরে সানভি মাত্র খেতে বসেছে, এরই মধ্যে সিয়ামের ফোন আসলো। সে রিসিভ করাতেই ওপাশ থেকে সিয়াম বলল,
দোস্ত, ভাবির সাথে যে মালটা আছে না, সে তো হেব্বি চাল জানে দেখছি। ভাবিকে নিয়ে শপিং মলে এসেছে, সাথে একটা ছেলেও এনেছে। তুই কি আসবি? লোকেশন অন কর, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। সানভি আর খাওয়া হলো না। সে হাত ধুয়ে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করেই রওনা দিল। ওর মাথা এখন হ্যাং হয়ে গেছে। নীলা আর জেসিকার সাথে যে ছেলেটি ছিল সে মূলত মেয়েলি টাইপের, আই মিন থার্ড জেন্ডার যাকে বলে আর কি। সে জেসিকার অ্যাসিস্ট্যান্ট। সিয়াম ছেলেটাকে ভালোভাবে না দেখেই সানভিকে এই সব বলে দিয়েছে। এখন জানার পর সে পড়ে গেছে মহা বিপদে। না জানি সানভি ওকে কী বলে। নীলা ড্রেস চেঞ্জ করতে করতে হঠাৎই খেয়াল করলো সানভি লিফট থেকে নেমে থার্ড ফ্লোরে আসছে। নীলারও থার্ড ফ্লোরেই আছে। সানভিকে দেখেই সে থমকে দাঁড়ালো। সে ভাবতে লাগলো সানভি এখানে কী করতে এসেছে। সানভি ধূসর রঙের একটা শার্ট আর জিন্স প্যান্ট পরেছে। শার্টের বোতাম কয়েকটা খোলা রেখেছে। ভেতরের সাদা রঙের গেঞ্জিটা দেখা যাচ্ছে। চোখে সানগ্লাস, এক হাতে বাইকের চাবি আর এক হাতে ফোন। কয়েক পা না যেতেই সানভিও নীলাকে দেখে ফেলল। নীলা বেগুনি রঙের একটা ওয়েটলেস শাড়ি পরে আছে। নীলাকে খুঁজে নিতে ওর একটু অসুবিধা হলো না, খুব বেশি সময়ও লাগলো না। সানভি দ্রুত পায়ে নীলার সামনে গিয়ে দাঁড়িয়ে সানগ্লাসটা খুলে হাতে নিল। চারপাশে তাকিয়ে দেখল তাদের সাথে কোনো ছেলে নেই, যেটা আছে সেটা হাফ লেডিস। কিন্তু তবু সানভির মাথায় চচ্চর করে রক্ত উঠতে লাগলো। সাথে সাথে ওর চোখে মুখে রাগের ছাপ ফুটে উঠল। জেসিকা কি জানি বলতে চেয়েও বলার সাহস পেল না। সিয়াম শুধু ভয়ে ভয়ে ঢোক গিলতে লাগলো। সানভির মাথায় রাগ উঠেছে নীলার পেটের কিছু অংশ বের হয়ে থাকতে দেখে। সে আর চোখে নীলার পেটের দিকে কয়েকবার তাকালো যাতে নীলা শাড়িটা ঠিক করে নেয়। কিন্তু নীলা ওর চোখের ভাষা বুঝেও কোনো কেয়ার করলো না। সে জেসিকাকে হাত ধরে টেনে নিয়ে চলে যেতে লাগলো। এতে সানভির রাগের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। সে নীলার বাম হাতটা শক্ত করে চেপে ধরে বলল, সমস্যা কি তোমার? ইদানিং খুব সাহস দেখাচ্ছ দেখছি। কান খুলে শুনে রাখো, এমন কিছু করো না যাতে আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে যায়। সানভির কথায় নীলা প্রচণ্ড রেগে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমায় নিয়ে মাথা ঘামানোর কোনো ব্রাইট আপনার নেই, হাত ছাড়ুন। নীলার কথা শুনে সানভি রাগে আগুন হয়ে গেল। সে নীলার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আমায় কিন্তু বেশি রাগিয়ে দিও না, না হলে খুব খারাপ হয়ে যাবে। নীলা সানভির চেয়েও দ্বিগুণ বেশি রেগে গেল। সে এক ঝটকায় সানভির হাতের মুঠো থেকে নিজের হাতটা খুলে নিল। সাথে সাথে এক হাত দিয়ে সানভির মাথার পেছনের চুলগুলো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরল। তারপর তীক্ষ্ণ চাহনিতে সানভির চোখে চোখ রেখে বলল, তোকে খুব বেশি রাগিয়ে দিলে তুই আমার কি করবি? হ্যাঁ? সানভি কিছু একটা বলতে যাবে তার আগেই নীলা ওর ঠোঁটে গম্ভীরভাবে একটা কিস করল। সানভি তো চারিদিকে এক পলক তাকিয়ে পুরোই হাঁ করে দাঁড়িয়ে রইল। এদিকে নীলা বিন্দুমাত্র কালবিলম্ব না করে জেসিকাকে নিয়ে চলে যেতে লাগলো। সিয়াম ঢোক গিলতে গিলতে বলল, এটা কি হলো রে মামা? তোর ঠোঁটের তো পুরোই ঘন্টা বাজিয়ে দিয়ে গেল। সানভি ওর হাত দিয়ে ঠোঁট দুটো মুছে নিয়ে চলে যেতে লাগলো। সিয়ামের সাথে কোনো কথা বলল না। নীলা বাসায় যেতে যেতে সিদ্ধান্ত নিল সে কিছুদিনের মধ্যেই একটা ছেলের সাথে রিলেশন করে সানভিকে উচিত শিক্ষা দেবে। এদিকে সানভিও মনে মনে সিদ্ধান্ত নিল সে অন্য একটা মেয়ের সাথে টাইম পাস করে নীলাকে উচিত শিক্ষা দেবে। সানভির ধারণা সে নীলার রূপের মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে গেছে, তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। তাই সে প্রথমেই একটা সুন্দরী জিএফ খুঁজতে লাগলো এবং খুব তাড়াতাড়ি পেয়েও গেল।
ওর ফুফাতো বোন রিসা যেমন ধনীর দুলালি তেমনি হায়ার এডুকেশান, দেখতে নীলার চেয়েও সুন্দরী। সানভীর মনের মধ্যে ব্র্যান্ড বাজতে লাগলো, কারণ সে এবার নীলাকে আচ্ছা করে শিক্ষা দিতে পারবে। কিন্তু নীলা যে সবের কিছুই করলো, সে ভাবতে লাগলো সানভীর সাথে টক্কর দিতে যাওয়াটা তার বোকামি হবে। এমনিতেই তার বয়স কম, তার ওপরে আবার বাবা মা কেউ নেই, মাথার ওপরে কোনো ছাদ নেই, নিজের দেখভাল নিজেকেই করতে হয়। এতে সমস্যার মধ্যে সানভীর সাথে টক্কর দিতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়োল মারার কি দরকার। বরং সে চুপচাপ নীরব হয়ে থাকার সিদ্ধান্ত নিল। সানভী যদি ওকে ভালোবাসে তাহলে ওর চুপচাপ নীরবতায় সানভীকে উচিত শিক্ষা দেবে। জেসিকাদের বাসা রাজশাহীর কাজলাতে। রাজশাহী রেলওয়ের দিকে ওদের নিজস্ব ফ্যাশন হাউস আছে। নীলা সেখানে গিয়ে নিয়মিত কাজ শিখতে লাগলো আর বাড়তি ঘোরাঘুরি একদম বন্ধ করে দিল। তাই সিয়ামও রুটিন মতো ব্রেকআউট বেড ডিউটি পড়ে গেল। রোজ কাজলা থেকে রেলগেট থেকে কাজলা, বাড়তি কোনো দৌড়াদৌড়ি নেই। বেশ ফুরফুরে মেজাজে আছে সে। কিন্তু সানভীর ধৈর্যের বাঁধ ভেঙে যেতে লাগলো, কারণ সে যে রিসার সাথে রিলেশন করছে সেটা নীলাকে সরাসরি দেখাতে পারছে না। সেই অধৈর্যতা তাকে তিলে তিলে মারছে। তবে সানভীকে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না। জেসিকা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে মিট করার জন্য নীলাকে সাথে করে নিয়ে গেল নিউ মার্কেটের এক রেস্টুরেন্টে। ওর বয়ফ্রেন্ড তুর্য আগে থেকেই সেখানে বসে ওয়েট করছিল, তাই সে রেস্টুরেন্টে গিয়েই তুর্যের সাথে আলাপচারিতা শুরু করে দিল। আর নীলা চুপচাপ মাথা নিচু করে সেগুলো শুনতে লাগলো। জেসিকার উচ্চতা খুব কম হওয়ায় তুর্যের ফ্যামিলি ওকে পুত্রবধূ হিসাবে পছন্দ করেনি, যে কারণে তুর্য ওর সাথে ব্রেকআপ করেছিল। কিন্তু এখন সে আবার জেসিকার কাছে ব্যাক করতে চায়। জেসিকার উচ্চতা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই কম, 3.5 ফিটের মতো। নীলার সাথে তার বন্ধুত্ব হওয়ার পেছনে অবশ্যই এই কারণটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। নীলাদের বাসায় ছিল রাজশাহীর তালাইমারিতে। সেই সূত্রে দুজনের বাসা প্রায় পাশাপাশি হয়ে যায়। বিকেল করে রুয়েটের স্কুল চত্বরে নীলা অন্য সব ছোট বাচ্চাদের সাথে জোড়হাতে খেলাধুলার জন্য, আর জেসিকা সেখানে সবার নেতৃত্ব দিত। যদিও সে তাদের সবার চেয়ে বয়সে 7-8 বছরের মতো বড় ছিল, তবুও উচ্চতায় সে তাদের কাতারে তাদের সমতুল্য হয়ে যেত। তার আচরণেও কিছুটা শিশুসুলভ ছিল। প্রায় 15-20 মিনিট পর নীলা সানভীর কণ্ঠের মতো কণ্ঠস্বর শুনতে পেয়ে তীক্ষ্ণ চাহনির এদিকে সেদিকে তাকাতে লাগলো। কর্নারের দিকে চোখ পড়তেই দেখল সত্যি সত্যিই সানভী একটা মেয়ের সাথে বসে বলছে। মেয়েটাকে চিনতে ওর খুব বেশি সময় লাগলো না। কয়েক সেকেন্ড পরেই সানভীর সাথে ওর চোখাচোখিও হয়ে গেল। কিন্তু সানভীকে তবু ভাবনশীল দেখল। দৃশ্যটা দেখার পর থেকে সানভীর বুকের ভেতর মোচড় দিতে লাগলো, মাথাটাও ঝিমঝিম করতে লাগলো। সে বাম হাতের ওপর মাথাটার ভার দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। সানভী আর চোখে নীলাকে প্রথম থেকেই দেখছিল। সে নীলার এক্সপ্রেশন দেখে খুশি হওয়ার বদলে কিছুটা বিঘ্ন হয়ে গেল, কারণ সে ভেবেছিল নীলা ওকে দেখে হয়তো রেগে যাবে। কিন্তু না, সে নীলার মুখে কোনো প্রকার রাগের ছাপ দেখতে পেল না, বরং তার চোখে মুখে এক প্রকার মর্মাহত হয়ে পড়ার ছাপ দেখতে পেল। সানভী আরও খেয়াল করল নীলার চেহারায় আগের মতো আর সেই সৌন্দর্যটা নেই। এই কয়েকদিনেই মলিন হয়ে গেছে, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে গেছে। সানভীকে এক ধ্যানে নীলার দিকে
তাকিয়ে থাকতে দেখে রিশা বলল, সানভি, তুমি কি ওইখানেই আনকালচার খ্যাত মেয়েটার পেছনে পড়ে গেছো? রিশার কথা শুনে সানভি চমক কেটে গেল। সে নীলার থেকে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু রিশার কথার কোনো রেসপন্স করল না। এতে রিশা কিছুটা বিরক্তি নিয়ে বলল, মাম্মি নির্ঘাত সেকেলের মানুষ, তাই অমন নিচু ফ্যামিলির একটা মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা কখনো এইসব এক্সপেক্ট করে না। তুমি যেটা করেছো একদম ঠিক করেছো বেবি। অ্যান্ড ইউ নো আমি তোমায় ছোটোবেলা থেকেই কতটা লাভ করি, আর এই খ্যাত মেয়েটার থেকে আমি সব দিক থেকেই অনেক উঁচু আছি। ইউ নো দ্যাট রাইট? সানভি এবারও রিশার কথার কোনো রেসপন্স করল না। সে ভুরু জোড়া কুঁচকে ফোনের দিকে তাকিয়ে রইল। ওর চোখের সামনেই এখন নীলার থেকেও সুন্দরী, হায়ার এডুকেট, ধনীর দুলালি মেয়ে রিশা বসে আছে। তবুও সেদিকে ওর কোনো মনোযোগ নেই। সে মেসেজে সিয়ামের সাথে চ্যাট করছে। সিয়াম নীলাদের পেছনের টেবিলে বসে আছে। নীলা কখন কি বলছে, তুষ্ট কতবার নীলার দিকে তাকাচ্ছে, এই সব কিছু সে সানভিকে মেসেজ করে বলছে, আর সানভি সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়ছে। কিছুক্ষণ পর তুর্য ওয়াশরুমে যেতেই সিয়াম আর সানভি ওর পিছে চলে গেল। তুর্য ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই সানভি তুর্যের হাত ধরে বলল, এই দেখি আপনার হাতটা দেখান। তুর্য অবাক হয়ে বলল, কেন ভাই, কি হয়েছে? আমি কি করলাম? সিয়াম তুর্যের শার্টের কলার ধরে বলল, এই ঢাকাইয়া মাল আমগোর লাগে ভেটকি। তুর্যের হাতে তালু 2 বার স্পর্শ করায় বলল, এই ভাই, আপনার হাত আটা আটা লাগে কেন? তুর্য ঘটনার আগা মাথা কিছুই বুঝতে না পেরে বোকার মতো প্রশ্ন করল, আরে ভাই, কি হয়েছে সেটা তো বলবেন নাকি? সানভি সিয়ামকে রেগে গিয়ে বলল, ওই শালা, তুই তো বলেছিলি এই মালটা জেসির, তাহলে কেমনে কি? হ্যাঁ মামা, প্রথমে তো দেখলাম জেসির সাথেই কথা বলল, মাগার শেষের দিকে গিয়ে বারবার ভাবির দিকে তাকাচ্ছিল। সানভির মাথা আরও গরম হয়ে গেল। সে তুর্যের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সুন্দরী মেয়ে দেখলেই কি জিভ দিয়ে লাল পড়ে? তোকে তো। সানভির কথা শেষ না হতেই সেখানে জেসিকা আর নীলা উপস্থিত হয়ে গেল। সিয়াম তুর্যের শার্টের কলার ছেড়ে দিল। জেসিকা কিছুটা রাগান্বিত হয়ে সানভিকে বলল, সানভি, কি হচ্ছে এসব? তোমাকে তো আমি অনেক একটা ভদ্র ছেলে ভাবতাম। তুর্য রেগে গিয়ে বলল, এই ছেলেটা আমায় অনেক খারাপ কিছু ইঙ্গিত করে কথা বলল। আমি তো কিছুই বুঝলাম না যে আমায় কেন এসব বলল। নীলা আর তুর্যকে সরি বলে জেসিকাকে নিয়ে সেখান থেকে চলে গেল। সানভির দিকে সে এক পলকের জন্যও তাকালো না। সানভি তো রেগে আগুন হয়ে গেল। এরই মধ্যে সেখানে রিশা গিয়ে দাঁড়ালো। সানভিকে নাকি স্বরে বলল, কি হচ্ছে বেবি? হোয়াট হ্যাপেন্ড? রিশার নাকি কণ্ঠস্বরে শুনে সানভি রেগে ফায়ার হয়ে গেল। আমার মাথা হচ্ছে। নাও হ্যাপি? রিশা রাগ করে চলে যেতে লাগলো, তবু সানভি ওকে কোনো বাধা দিল না। সিয়াম মুখটা কাঁচুমাচু করে বলল, মামা, এখন তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান কি সেটা তো তোরাই ভালো জানার কথা। কেন মামু? কারণ আমার মাথাটা তুই অনেক আগেই খেয়ে ফেলেছিস। তাই কথাটা বলেই সানভি হন করে বেরিয়ে গেল। সেই দিন রাতেই নীলা সানভিকে মেসেজ করলো। মেসেজে সে লিখল, সেই দিন রাগ করে আপনাকে তুই করে বলেছিলাম, প্রথমেই সেটার জন্য ক্ষমা চাইছি। আপনার সাথে পাল্লা দিয়ে চলার মতো মন মানসিকতা বা সামর্থ্য কোনোটারই আমার নেই। জেসি আমার থাকতে পড়তে দিয়েছে। আপনি দয়া করে পরবর্তীতে এমন কিছু করিয়েন না যাতে সে আমার প্রতি বিরক্ত হয়ে যায়। ভালো থাকবেন, বাই।
সানভি তখন বাইকে ছিল, তাই সে মেসেজটা পড়তে পারেনি। রুমে গিয়ে মেসেজটা দেখেই ওর খুব রাগ লাগা কাজ করলো। নিজের বোকামির জন্য মনে মনে নিজেই নিজেকে গালি দিতে লাগলো। সে যেই কাজগুলো আগে ভুল করেও করতো না, এখন সেগুলো ইচ্ছা করেই করছে। তার ওপরে আবার নীলাকে শুধু শুধু মাঝখান থেকে কষ্ট দেওয়ার প্ল্যান করছে, যেটার কোনো মানেই হয় না। সে বুঝতে পারল যে সে যা করছে তার চেয়ে বড় কোনো বোকামি আর হয় না। সে সিয়ামকে ফোন দিয়ে নীলাকে ফলো করতে নিষেধ করল। রিসার ওপর সৌন্দর্য, শিক্ষাগত যোগ্যতা, উচ্চ বংশ কোনোটাই সানভির মন থেকে নীলার ভালোবাসা সরিয়ে দিতে পারল না। সে রিসার সাথে কথা বলা বন্ধ করে দিল। সানভি সিয়ামকে নিয়ে জেসিদের বাসায় সামনে বাইকে বসে আছে। মেসেজ করে নীলাকে নিচে আসতে বলছে। কিছুক্ষণ পর নীলা চলে আসলো। নীলাকে আসতে দেখেই সিয়াম বড় করে একটা সালাম দিল। নীলা ধীর গলায় সালাম নিয়ে মাথা নিচু করে ফেলল। সানভি বাইক থেকে নেমে নীলার খুব কাছাকাছি দাঁড়িয়ে শান্তভাবে বলল, আই অ্যাম সরি নীলা, অনেক ভেবে দেখলাম তোমার সাথে যা করেছি তা অন্যায় করে ফেলেছি। আসলে ছোটবেলা থেকেই বাবা মা সব কিছু প্রয়োজনের আগেই দিয়ে রাখতো, তাই কোন জিনিসটা কতটা প্রয়োজন সেটার মূল্যায়ন করার ক্ষমতা আমার হয়নি। তবে এই কয়েকদিনে এতটুকু বুঝেছি তোমাকে আমার অনেক প্রয়োজন। শুধু প্রয়োজন বললে ভুল হবে। বড় কথা হলো আমার বউ কারো কাছে আশ্রিত বা দয়ার পাত্রী হয়ে থাকবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখব, এ কখনো হতে পারে না। সানভির কথাগুলো শুনে নীলা বিশ্বাস করতে পারছিল না যে সে বাস্তবে আছে নাকি স্বপ্নে। সে ভ্রু জোড়া ছোট ছোট চোখ করে সানভির দিকে তাকিয়ে বলল, আমি এখন কি বলবো বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছি না। আপনি এখন চলে যান। সানভি নীলার চোখে চোখ রেখে বলল, আমি উত্তর না জেনে যাব না। সানভির শেষ কথাটা শোনামাত্রই নীলা ওর চোখ থেকে নিজের চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, প্লিজ আপনি চলে যান, আমি ফোনে জানিয়ে দেব। কথাটা বলেই নীলা দ্রুত গতিতে বাসায় চলে গেল। রুমে গিয়েই জেসিকাকে জড়িয়ে ধরে জেসিকা উৎকৃষ্ট দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই সানভি তোকে বলেছে সে তোকে অনেক লাভ করে, রাইট? সেই রকমই কিছুটা। বেস্ট অফ লাক বাবু। নীলা তো খুশিতে ফেটে পড়তে লাগলো, কারণ সে খুব সূক্ষ্মভাবে সানভির চোখের দিকে তাকিয়ে দেখেছে। সানভির মুখের ভাষার সাথে চোখের ভাষার সম্পূর্ণ মিল ছিল। সে সিদ্ধান্ত নিল সানভির কাছে ফিরে যাবে, কারণ অমূল্য জিনিস ফিরে পেলে সেটা হেলায় ফেলে দিতে নেই, নয়তো পরে আফসোস ছাড়া আর কিচ্ছু জোটে না। সেই সানভিকে পেয়ে আর হারাতে চায় না। তার ছোট্ট চিন্তা ভাবনার রাজ্যে আপাতত এতটুকু ঘুরপাক খেতে লাগলো। নীলা সানভিকে মেসেজ করে পরের দিন দেখা করতে চাইল। সানভি নীলার রেসপন্স পেয়ে এতটাই খুশি হলো যে সে ওর সব ফ্রেন্ডদেরকে ট্রিট দিল। নীলার জন্য একটা ডায়মন্ড রিং কিনল। বাসায় গিয়ে ওর মাকে পরের দিন একটা বিশাল সারপ্রাইজ দিতে চাইল। সানভি এত তাড়াতাড়ি নীলার কাছে নিজেকে সমর্পণ করতো না, হয়তো আরও কিছুদিন সময় নিত চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়ার। কিন্তু তার অটল সম্পত্তি থাকা সত্ত্বেও স্ত্রী অন্যের দয়ার পাত্রী হয়ে আছে, এটা সে কোনো মতেই মেনে নিতে পারছে না। বিকেলবেলা সানভি সেন্ট্রাল পার্কে বসে নীলার জন্য অপেক্ষা করছে। আজ সে পাঞ্জাবি পরে এসেছে। নীল রঙের পাঞ্জাবিতে ওর সৌন্দর্য বেড়ে আরও দ্বিগুণ হয়ে গেছে। সে নীলাকেও সিয়ামের দ্বারা নীল রঙের
কয়েকটা শাড়ি পাঠিয়ে দিয়েছে, ওর যেটা পছন্দ হবে সেটা পরে আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তবু নীলার আসার সাথে কোনো নাম নেই। সে নীলাকে বারবার কল করতে লাগলো, কিন্তু নীলার কোনো রেসপন্স পেল না। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও যখন নীলা পার্কে আসলো না, তখন সানভি মিট করার আশা ত্যাগ করে বাসায় রওনা দিল। অর্ধেক রাস্তা না যেতেই ওকে জেসিকা ফোন করলো। সানভি সাথে সাথে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে জেসিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সানভি, নীলা কি তোমার সাথে আছে? সানভি বাইক থামিয়ে উত্তেজিত হয়ে বলল, না, কেন? নীলা বাসায় নেই। আসলে ওর ফোন থেকে শুরু করে সকল জিনিসপত্র রুমে আছে, শুধু ওই নেই। তুমি প্লিজ একটু আমাদের বাসায় আসো, সামনাসামনি কথা হবে। সানভি সিয়ামকে নিয়ে প্রায় বিদ্যুৎ বেগে জেসিদের বাসায় পৌঁছালো। সে নীলার রুমে গিয়ে দেখল তার পাঠানো শাড়িগুলো বেডের ওপরে পড়ে আছে। বালিশের পাশে ফোনটা উল্টে রাখা আছে। আলনায় ওর পরানো কাপড়গুলো গুছিয়ে রাখা আছে। চোখে পড়ল না, সব কিছুই ঠিকঠাকভাবে রাখা আছে। সানভি তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো গোটা রুম পর্যবেক্ষণ করেও কোনো হুঁশ খুঁজে পেল না। তাই সে উদ্বিগ্ন হয়ে জেসিকাকে বলল, কতক্ষণ থেকে সে নেই? জেসিকা কাঁদো কাঁদো হয়ে বলল, দুপুরের বাইরে যাওয়ার সময় আমি ওকে দেখে গিয়েছিলাম, তখন সে চুল বাঁধছিল। সন্ধ্যার একটু আগে এসে দেখি সে নেই। দরজা কি লক করা ছিল? হ্যাঁ, দরজা বাহির থেকে লক করা ছিল। আমি ওকে পুরো বাসা তছনছ করে খুঁজেছি। ওর পরিচিত যে 2-1জনকে আমি জানি তাদের কাছেও নক করেছি, কিন্তু কেউ ওর বিষয়ে কিছু বলতে পারছে না। শেষে বাধ্য হয়ে তোমার কাছে নক করলাম। সানভি নীলার ফোন হাতে নিয়ে দেখল কল লিস্টে শুধু ওর আর জেসিকার নাম্বার আছে। সানভির চোখে মুখে স্পষ্টভাবে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। সে সিয়ামকে নিয়ে নীলার পরিচিত প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নীলার হদিস খুঁজে পেল না। শেষে বাধ্য হয়ে থানায় ডায়েরি করে বাসায় রওনা দিল। রাত প্রায় 10টার দিকে সানভি বাসায় চলে আসলো। শাহানা বেগম তখন কিচেনে রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলেন, তাই সানভির আগমনে তার দৃষ্টিপাত হলো না। সানভি রুমে গিয়েই দরজা লক করে দিল। সোফার ওপর বসে বাম হাত দিয়ে কিছুক্ষণ শক্ত করে কপাল চেপে ধরে রাখল। আবেগের অতিমাত্রায় চলে গেল। মানুষের যেমন স্বাভাবিক সেন্স হারিয়ে যায়, সানভির সাথেও ঠিক তেমনি হলো। অনেক চেষ্টা করেও সে কান্না থামাতে পারল না। নীলার কথা মনে হতেই সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। সানভির কান্নার শব্দ শুনে শাহানা বেগম দৌড়ে ওর রুমে চলে আসলো। সানভির নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু সানভির সেদিকে কর্ণপাত নেই। সে ছোট্ট বাচ্চাদের মতো করে একটানা কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সানভির বাবা এসে দরজা নক করার পর সে খুলে দিল। চোখ দুটো তার রক্তজবার মতো লাল হয়ে আছে। সে দরজা খুলেই ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সানভির বাবা অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? আমায় বলো। শাহানা বেগমও একই কথা জিজ্ঞাসা করলেন। কিছুক্ষণ পর সানভি কান্না থামিয়ে বলল, নীলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহানা বেগম খুব স্বাভাবিকভাবে বললেন, তাতে আমাদের কি? মাথার ওপর থেকে বোঝাটা নেমে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। সানভি অভিমান করে বলল, তুমি কাকে বাইরের মানুষ বলছো মা? নীলাকে? সে কিভাবে বাইরের মানুষ হয়? এত কিছু আমি জানি না। তুই যদি ফের ওই হতচ্ছাড়িটার কথা তুলিস, তাহলে কিন্তু আমি আর এই বাসায় থাকবো না। আর হ্যাঁ, তুই ভুলে যাস না যে তোর কথা মতোই কিন্তু সব কিছু হয়েছিল। কথাগুলো বলেই শাহানা বেগম হনহন করে
তার রুমে চলে গেল। সানভি ওর বাবার 2 হাত ধরে বলল, আমি জানি বাবা, যা কিছু হয়েছে সব আমার কথাতেই হয়েছে, কিন্তু তাই বলে তোমরা এখন আমার ভুলটাকেই সঠিক বলে ধরে নেবে? আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দেবে না? সানভির বাবা খুব ভেবেচিন্তে কথা বলতে লাগলো। তুমি তো জানো তোমার বিয়ের ব্যাপারটা তোমার মা নিজে দায়িত্ব নিয়ে নিজের ঘাড়ে তুলে নিয়েছিল, কিন্তু তোমার কিছু বোঝার ভুলে সে তার দায়িত্ব পালনে অক্ষম হয়ে এখন ভীষণ রেগে গেছে। তাই আপাতত নীলার বিষয়টা এখন না ওঠানোই ভালো। কথাগুলো বলেই সানভির বাবাও ওনার রুমে চলে গেলেন। সানভি সেই দিন রাতে খাবার না খেয়েই সারা রাত কাটিয়ে দিল। বিগত কয়েকদিন ধরে সানভির ঘুম, নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। সে খুব ভোরে বাসা থেকে বের হয়ে রাত 11-12টা পর্যন্ত তার চেনা জানা প্রত্যেকটা জায়গায় নীলাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। বাসার কারো সাথে ঠিকঠাক মতো কথা বলে না। রিশা যদি একটু আধটু কথা বলার সুযোগ খোঁজে তাহলে সানভির চোখে মুখে চাহনি দেখেই সে ভয়ে কথা বলার সাধ্য হারিয়ে ফেলে। সানভির মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে। নর্মাল কথাতেও সে রেগে যায়। শাহানা বেগম সানভিকে প্রায় ব্ল্যাকমেল করার মতো করে রিশাকে বিয়ে করতে রাজি করিয়েছেন। তিনি সানভিকে বলছেন যদি সে বিয়েতে রাজি না হয় তাহলে উনি সুসাইড করবেন। আজ সানভির বিয়ে। এই কয়েকদিনে তার নীলার ওপরে যথেষ্ট রাগ আর অভিমান জমা হয়ে গেছে। সে বিয়েতে সম্মতি জানানোর পূর্ব মুহূর্তে শুধু একটা কথাই ভেবেছে, যদি নীলা ওকে সত্যিই ভালোবাসত থাকল এখনই ওকে ফেলে এইভাবে হারিয়ে যেত না। সানভি সারাদিন ঘুমিয়ে ঠিক সন্ধ্যার দিকে উঠে পড়ল। গোসল সেরে বরের বেশে ঝিম মেরে বসে রইল। প্রথমবারের মতোই এবারেও তার মন কোনো আনন্দের রেশ নেই। বাসায় রিশার ফ্যামিলির কিছু লোকজন, সিয়াম জেসিকার ফ্যামিলির কিছু লোকজন আর সানভির ফ্যামিলির সদস্য ছাড়া বাহিরের কোনো লোকজন নেই। সানভির বাসাতেই বিয়ের কাজ সম্পন্ন হলো। জাস্ট পাত্রপাত্রীকে শুধু আলাদা রুমে রেখে কবুল নেওয়া হয়েছে। সানভি অবশ্য একেবারে জানতে চায়নি কেন রিশা বাসাতে বিয়ের কাজ সম্পন্ন করা হলো না। সেই দিন তার কোনো আগ্রহই নেই। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এখন রাত পেরিয়ে ভোর হবে আর কখন সে দেশের বাইরে পাড়ি জমাবে। প্রায় মাঝরাতের দিকে সানভি বাসার ঘরে প্রবেশকালে যদি ওর রুমে বাসার সাজানো না হতো তাহলে সে বাসর ঘরে ভুল করেও প্রবেশ করতো না। এসেই সে এক প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করতে শুরু করলো। কাপড় চোপড় থেকে শুরু করে কাগজপত্র সব। বেডের দিকে সে ভুল করেও তাকালো না। সবাই জেগে ওঠার আগেই সে খুব ভোরে বাসা থেকে বের হবে, তাই সব কিছু পকেটে করে নিয়ে সে গেস্ট রুমে যাওয়ার জন্য দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখল বাহির থেকে দরজা লক করা। রাগে সে চিৎকার চেঁচামেচি করতে চাইল, কিন্তু ভদ্রতা বজায় রাখতে গিয়ে সেগুলো কিছুই করতে পারল না। এতক্ষণ পর সে বেডের দিকে তাকালো, আর তাকাতেই সে কিছুটা চমকে গেল। নীলা যেমন বাসর রাতে বড় একটা ঘোমটা টেনে বসেছিল, রিশাও তেমনি একটা বড় ঘোমটা টেনে বসে আছে। তার চেয়েও বেশি অবাক করার বিষয় হলো সেই দিন নীলার পরনে যে শাড়ি ছিল আজ রিশার পরনেও সেই একই শাড়ি। তবু সানভির সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। সে চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ল। একটু পর ওর মা আর রিশার মা একটা গ্লাসে করে শরবত নিয়ে রুমে প্রবেশ করলো। সানভি সোফা থেকে উঠে বসলো। রিশার মা সানভির হাতে শরবতের গ্লাসটা দিয়ে বলল, নাও বাবা, এটা আগে তুমি খাও, তারপর ওকে খাওয়াও। সানভি
মুখটা কাচুমাচু করে ঢোক গিলতে গিলতে গ্লাসটা হাতে নিল। এক চুমুক খেয়েই সে রিশার কাছে গেল। রিশার ঘোমটাটা তুলতেই সে যেন আকাশ থেকে পড়ল, সাথে গ্লাসটাও হাত থেকে পড়ে গেল। এ যে নীলা! সানভি ফ্যাল ফ্যাল করে নীলার দিকে তাকিয়ে রইল। তারপর এক এক করে সবাই রুমে আসলো। রিশা, জেসি, সিয়াম। মূলত এই তিনজনেরই প্ল্যানটা ছিল। কিছুক্ষণ পরেই সানভির ঘোর কেটে গেল। সে রিশাকে একটা বড় করে ধন্যবাদ জানিয়ে দিল। সবাই কিছুক্ষণ সানভিকে জ্বালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সানভি দরজা ভেতর থেকে লক করে দিল। নীলা সানভিকে দেখে ভয়ে মুখ আমতা আমতা করে বলল, আমি কিন্তু কিছু করিনি। সানভি একটা তৃপ্তির হাসি হেসে বলল, সব কিছু সুদে আসলে বুঝে নিতে হয়। কিছুটা বলেই সে রুমের লাইট অফ করে দিল। নীলা ঢোক গিলতে গিলতে বলল, এই রুমের লাইট অফ করলে কেন? সানভি শয়তানির হাসি দিয়ে বলল, সরি মাই ডার্লিং, রুমের লাইটে আমারও কোনো আপত্তি নেই। সানভির কথা শুনে নীলা তো পুরোই ফাটা বেলুনের মতো চুপসে গেল। গল্প হৃদয়ের দহন, লেখিকা শিফা মনি।